নমস্কার বন্ধুরা, ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। চলে আসি সংবাদ শিরোনামে। পাকিস্তান ব্যর্থ রাষ্ট্র, রাষ্ট্রপুঞ্জে বললেন ভারতের প্রতিনিধি। নজিরবিহীন সিদ্ধান্ত, ব্রিটিশ পার্লামেন্টে নিষিদ্ধ হল চীনা রাষ্ট্রদূত। ভারতীয় জলসীমায় প্রবেশের চেষ্টা পাকিস্তানি নৌকোর, ধরে ফেলল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। অস্ট্রেলিয়াকে পারমাণবিক ডুবোজাহাজ দিল আমেরিকা, চিন্তায় ড্রাগন। সাফল্য ফরাসি সেনাবাহিনীর, খতম আইসিস গোষ্ঠীর অন্যতম মাথা। 4 পর্যটক পাড়ি দিল মহাকাশে, নতুন উদ্যোগ স্পেস এক্সের। বড় ফাটল ওজোন স্তরে, হু হু করে ঢুকছে অতিবেগুনি রশ্মি। চলে আসি বিস্তারিত খবরে। পাকিস্তান ব্যর্থ রাষ্ট্র, রাষ্ট্রপুঞ্জে বললেন ভারতের প্রতিনিধি। রাষ্ট্রপুঞ্জের মঞ্চে পাকিস্তানকে তুলোধনা ভারতের। পাশাপাশি আফগানিস্তান পরিস্থিতির প্রেক্ষিতে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনকে ভারতের কটাক্ষ, ভারতের অভ্যন্তরীণ ব্যাপার নিয়ে কথা বলার নৈতিক অধিকার নেই ওআইসির। সম্প্রতি জেনেভায় বসেছিল রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদের 48তম অধিবেশন। সেই সভায় পাকিস্তানকে তীব্র কটাক্ষে বিঁধেছেন ভারতের প্রতিনিধি। প্রতিবেশী রাষ্ট্রকে ব্যর্থ রাষ্ট্র বলে তোপ দেগে ভারতের প্রতিনিধি স্পষ্ট জানিয়েছেন, রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদের দেওয়া মঞ্চের অপব্যবহার করে ধারাবাহিকভাবে ভারতের বিরুদ্ধে মিথ্যে এবং দূষিত প্রচার চালিয়ে যাচ্ছে পাকিস্তান। গোলমালের সূত্রপাত রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার শাখার প্রধান মিশেল ব্যাশেলেটের একটি মন্তব্যের প্রেক্ষিতে। ইউপিএ সহ ভারতের একাধিক কড়া আইনের কথা উল্লেখ করে তিনি ভারতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করেছিলেন। তারই উত্তর দিতে গিয়ে পাকিস্তান এবং মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসিকে টেনে আনেন ভারতের প্রতিনিধি। তিনি বলেন, দেশের ভিতরে এবং দখলীকৃত এলাকায় যেভাবে পাকিস্তান সরকার গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা থেকে নজর ঘোরানোর মরিয়া চেষ্টা করে যাচ্ছে, তা কারো নজর এড়ায়নি। এখানেই শেষ নয়, পাকিস্তান কিভাবে রাষ্ট্রপুঞ্জের মঞ্চ ব্যবহার করে লাগাতার ভারত বিরোধী মনোভাব ছড়িয়ে যাচ্ছে তাও তুলে ধরেন। এরপর খানিকটা কটাক্ষের সুরে তিনি বলেন, পাকিস্তানের মতো ব্যর্থ রাষ্ট্রের থেকে ভারতের কিছুই শেখার নেই। নজিরবিহীন সিদ্ধান্ত, ব্রিটিশ পার্লামেন্টে নিষিদ্ধ হল চীনা রাষ্ট্রদূত। ব্রিটিশ চীনের রাষ্ট্রদূত জেং জেগুয়াং এর ব্রিটিশ পার্লামেন্ট ভবনে আসা নিষিদ্ধ করা হয়েছে। কিছুদিন আগে চীনের বিরুদ্ধে মিথ্যা প্রচারের অভিযোগ এনে কয়েকজন ব্রিটিশ এমপি ও লর্ড সভার সদস্যের ওপর চীন ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে তাদের সম্পত্তি ফ্রিজ করার 5 মাস পর এ ঘটনা ঘটল। বুধবার ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ কমন্স সভার চীন বিষয়ক একটি সর্বদলীয় গ্রুপের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবার কথা ছিল রাষ্ট্রদূত জেং জেগুয়াংয়ের। কিন্তু এ নিয়ে প্রতিবাদের পর চীনা রাষ্ট্রদূতকে বলা হয়, যতদিন পর্যন্ত ব্রিটিশ কমন্স ও লর্ড সভার সদস্যদের ওপর চীনের আরোপিত নিষেধাজ্ঞা থাকবে, ততদিন তিনি যেন পার্লামেন্ট ভবনে না আসেন। চীনের দূতাবাস বলেছে, এটা এক কাপুরুষোচিত সিদ্ধান্ত, যা দুই দেশেরই স্বার্থহানি ঘটাবে। লন্ডনের দৈনিক টেলিগ্রাফে এক রিপোর্টে এ খবর প্রথম বের হয়। এমন এক সময় এ ঘটনা ঘটল যখন দুই দেশের সরকারের মধ্যে উত্তেজনা চলছে। এবছর মার্চ মাসে চীন 5 জন ব্রিটিশ এমপি এবং লর্ড সভার 2 জন সদস্যের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে এবং সম্পদ জব্দ করে। এর আগে চীনের শিনজিয়াং প্রদেশে মানবাধিকার লঙ্ঘনের জন্য চীনা কর্মকর্তাদের উপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছিল ব্রিটেন, তার জবাবেই বেইজিং এ পদক্ষেপ নেয়। এটা সত্ত্বেও চীনা পার্লামেন্টারি গ্রুপ তাদের গ্রীষ্মকালীন পার্টিতে ঝেংকে আমন্ত্রণ জানায়, যা টেমস নদীর তীরে কমন্স টেরাস প্যাভিলিয়নে অনুষ্ঠিত হবার কথা। গত সপ্তাহে চীনা নিষেধাজ্ঞার শিকার 5 কনজারভেটিভ এমপি স্যার ইয়ান ডানকান স্মিথ, টম টুগেটাইন, নুসরাত গানি, নীল ওব্রায়েন এবং টিম লাউটন স্পিকারকে এক চিঠি লিখে তাদের উদ্বেগের কথা জানান। লর্ড সভার 2 সদস্য লর্ড এলটন এবং লেবার পার্টির ব্যারনেস কেনেডিও স্পিকারের কাছে চিঠি লেখেন। তারা বলেন, চীন সরকার যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা শুধু ব্রিটিশ এমপিদের লক্ষ্য করেই নয়, পুরো পার্লামেন্টের সকল সদস্য, সিলেক্ট কমিটি ও পার্লামেন্টারি সুযোগ সুবিধার ওপরই এক আঘাত। তারা বলেন, আমরা কখনোই এ ধরনের পদক্ষেপকে বৈধতা বা উৎসাহ দেবার জন্য কাউকে ব্রিটেনের পার্লামেন্টকে ব্যবহার করতে দিতে পারি না। তারা বলেন, এমপিরা যখন চীনা নিষেধাজ্ঞার শিকার, তখন চীনা রাষ্ট্রদূতের মুক্তভাবে ওয়েস্টমিনিস্টারে আসতে পারবেন, এটা অচিন্তনীয়।
এমপি নুসরাত গানি চীনা রাষ্ট্রদূতের উপর নজিরবিহীন নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়ে বলেছেন, এমপিদের নিষিদ্ধ করা পার্লামেন্ট ও আমাদের গণতন্ত্রের প্রতি সরাসরি হুমকি। এক বিবৃতিতে স্পিকার স্যার লিন্ডসে হায়েল বলেছেন, তার সাথে রাষ্ট্রদূতের নিয়মিতই বৈঠক হয়ে থাকে, কিন্তু তিনি বলেন চীনা রাষ্ট্রদূতের কমন্স সভার প্রাঙ্গণে ও আমাদের কর্মস্থলে আসা উচিত হবে না, যেহেতু তার দেশ আমাদের কয়েকজন সদস্যের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এসব নিষেধাজ্ঞা যদি উঠে যায় তাহলে এটা আর কোনো সমস্যা হবে না। ভারতীয় জলসীমায় প্রবেশের চেষ্টা পাকিস্তানি নৌকোর, ধরে ফেলল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। প্রতিবেশী দেশ হলেও প্রথম থেকেই ভারতের বিরুদ্ধে নানা রকম সন্ত্রাসমূলক কাজকর্ম করে আসছে পাকিস্তান। প্রতিটা সময় মুখিয়ে থাকে কিভাবে ভারতের ক্ষতি সাধন করা যায়। কোনো রকম ফাঁক ফোকর পেলেই নিজের অভিসন্ধি চরিতার্থ করার প্রচেষ্টা চালাতে থাকে শত্রু দেশ পাকিস্তান। চেষ্টা করলেও তাদের প্রচেষ্টা সবসময় ব্যর্থ করে দেয় ভারতের রক্ষাকারীরা। সর্বদা সীমান্ত এলাকায় মোতায়েন থাকা সৈন্যরা কোনোভাবেই পাকিস্তানের কোনো অসৎ অভিসন্ধি সার্থক হতে দেয় না, আর এবারেও তাই হলো। মাঝ সমুদ্রে ধরা পড়ল পাকিস্তানের নৌকো। ইন্ডিয়ান কোস্ট গার্ডের রাজরতন নামে একটি জাহাজ গত 14 সেপ্টেম্বর রাতে নজরদারি চালাচ্ছিল। সেই সময় ভারতীয় সীমানার মধ্যে আল্লাহ পাওয়া ওয়াক্কাল নামে একটি পাকিস্তানি নৌকো তাদের নজরে পড়ে। সেই পাকিস্তানি নৌকোয় ছিলেন 12 জন। নজরদারি করার সময় গুজরাট সীমান্তের কাছাকাছি ওই পাকিস্তানি জাহাজটিকে ট্র্যাক করে ইন্ডিয়ান কোস্ট গার্ডের জাহাজ রাজরতন, আর সন্দেহ হতেই নৌকোটিকে আটক করে গুজরাটে নিয়ে যাওয়া হয়। ভারতীয় কোস্ট গার্ড ওই দলটির নেতৃত্ব দিয়েছিলেন কমান্ড্যান্ট গৌরব শর্মা। কোস্ট গার্ডের পক্ষ থেকে এক বিবৃতি জারি করে বলা হয়েছে, গত 14 সেপ্টেম্বর রাতে নজরদারি চালানোর সময় রাজরতন জাহাজের নজরে আসে একটি পাকিস্তানি নৌকো, যার নাম আল্লাহ পাওয়া ওয়াক্কাল। সেই জাহাজে 12 জন যাত্রীও ছিলেন। তাদের আটক করে গুজরাটে নিয়ে আসা হয়েছে। অস্ট্রেলিয়াকে পারমাণবিক ডুবোজাহাজ দিল আমেরিকা, চিন্তায় ড্রাগন। চীনের সঙ্গে সংঘাত আরো তীব্র হয়েছে আমেরিকার। এরই মধ্যে ব্রিটেন ও অস্ট্রেলিয়ার সঙ্গে নতুন জোট তৈরি করেছে তারা। অস্ট্রেলিয়াকে নতুন পারমাণবিক শক্তিসম্পন্ন ডুবোজাহাজ দিল আমেরিকা। সেই সঙ্গে তাদের ক্রুজ ক্ষেপণাস্ত্রও দিয়েছে তারা। সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বৈঠক করেন। ভার্চুয়াল মাধ্যমে হওয়া সেই বৈঠকে চীনা আগ্রাসনের মোকাবিলা কিভাবে করা যাবে সেই বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে বাইডেন জানান, অস্ট্রেলিয়া যাতে আরও পারমাণবিক শক্তিসম্পন্ন ডুবোজাহাজ তৈরি করতে পারে সেই কাজে তাদের সাহায্য করবে আমেরিকা ও ব্রিটেন। এই শক্তির সাহায্যে সম্ভাব্য নাশকতার বিরুদ্ধে লড়তে পারবে অস্ট্রেলিয়া। বৈঠক শেষে মরিসন জানান, দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়েও তাদের সাহায্য করেছে আমেরিকা। তিনি বলেন, প্রশান্ত মহাসাগরীয় এলাকায় পরিস্থিতি ক্রমেই আরও জটিল হচ্ছে। এতে আমাদের সমস্যা হতে পারে। আমাদের ভবিষ্যৎ আমাদেরকেই সুরক্ষিত করতে হবে, তাই অন্য দেশের সাহায্য নেওয়া হচ্ছে। বৈঠকে ঠিক হয়েছে, আগামী 1.5 বছর ধরে আমেরিকা ও ব্রিটেনের নৌবাহিনী অস্ট্রেলিয়ার নৌবহরকে আরও শক্তিশালী করে তোলার কাজ করবে। যদিও শুধুমাত্র আত্মরক্ষার জন্যই এই প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন 3 দেশের রাষ্ট্রপ্রধান। সাফল্য ফরাসি সেনাবাহিনীর, খতম আইসিস গোষ্ঠীর অন্যতম মাথা। গ্রেটার সাহারায় জঙ্গি গোষ্ঠী আইসিসের অন্যতম মাথা আদনান আবু ওয়ালিদ আল শাউরিয়াকে খতম করল ফরাসি সেনা। আমেরিকার সেনাবাহিনী ও ফরাসি ত্রাণ কর্মীদের উপর বেশ কয়েকটি হামলার পিছনে আদনান ছিলেন বলেই দাবি করেছে ফ্রান্স। বৃহস্পতিবার ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো টুইট করে বলেছেন, আইসিসের অন্যতম প্রধান নিহত হয়েছেন। জঙ্গিদের বিরুদ্ধে আমাদের লড়াইয়ে একটি অন্যতম বড় সাফল্য। 2020 সালে ফরাসি ত্রাণকর্মীদের উপর হামলা চালায় আইসিস। এছাড়া 2017 সালে নাইজারে আমেরিকার সেনাবাহিনীর উপরে হামলা চালায় তারা। মালি, নাইজার ও বুরকিনা ফাসো এলাকায় বেশ কয়েকটি হামলার পিছনে রয়েছে এই জঙ্গি গোষ্ঠী। 2017 সালে আমেরিকার সেনাবাহিনীর উপরে হামলার পরে আদনানের মাথার দাম $50 লক্ষ ঘোষণা করে আমেরিকা। আল কায়দার প্রাক্তন কমান্ডার আদনান 2012 সাল থেকে আইসিসের অন্যতম প্রধান হয়ে ওঠেন। চলতি বছর জুন মাস থেকে গ্রেটার সাহারা এলাকায় আরও সেনা মোতায়েন করেন ফরাসি প্রেসিডেন্ট। আইসিস জঙ্গিদের একের পর এক ঘাঁটিতে হামলা চালায় তারা। তার ফলে ওই এলাকায় কিছুটা চাপে পড়ে যায় আইসিস। এবার আদনানের মৃত্যুর পরে ওই এলাকায় আইসিসের গতিবিধি অনেকটাই ধাক্কা খাবে বলে দাবি ফ্রান্সের।
চার পর্যটক পাড়ি দিল মহাকাশে, নতুন উদ্যোগ স্পেস এক্সের। পৃথিবীর কক্ষপথে বেড়াতে গেলেন পৃথিবীর 4 সাধারণ মানুষ, মহাকাশচারী নয়, এরা পর্যটক। বৃহস্পতিবার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ওই 4 ভ্রমণার্থীকে নিয়ে রওনা হলো স্পেস এক্সের ইন্সপিরেশন 4। পৃথিবীর কক্ষপথে এটিই প্রথম নাগরিক মহাকাশ অভিযান। সওয়ারীদের মধ্যে একজন আমেরিকার ধনকুবের জ্যারেড আইজাকমান, তার বয়স 38 বছর। এই মহাকাশ ভ্রমণের জ্বালানি খরচের অনেকটাই বহন করছেন তিনি। তার সঙ্গে স্পেস এক্সের ড্রাগন মহাকাশযানে রয়েছে 29 বছরের ক্যান্সার জয়ী হ্যালে অ্যারেকসেন্স, ভূবিজ্ঞানী সিয়ান প্রক্টর এবং মার্কিন বিমানবিহারী প্রাক্তন সদস্য ক্রিস সেম্ব্রস্কি। মহাকাশযানে সাদা কালো ফ্লাইট স্যুট পরে 4 মহাকাশ পর্যটকের পৃথিবীর কক্ষপথে রওনা হওয়ার মুহূর্ত সম্প্রচার করেছে স্পেস এক্স। বৃহস্পতিবার স্থানীয় সময় সূর্যাস্তের কিছুক্ষণ আগে 4 মহাকাশ পর্যটককে নিয়ে মহাকাশে পাড়ি দেয় স্পেস এক্সের ফ্যালকন 9 রকেটটি। পরে স্পেস এক্সের তরফে টুইট করে জানানো হয়, স্পেস এক্সের 4 মহাকাশ পর্যটক এখন মহাকাশে। এরপর 575 কিলোমিটারের ক্রুজিং কক্ষপথে পৌঁছবেন তারা। আগামী 3 দিন তারা পৃথিবীকে প্রদক্ষিণ করবেন। বড় ফাটল ওজোন স্তরে, হু হু করে ঢুকছে অতিবেগুনি রশ্মি। বায়ুমণ্ডলের যে স্তর রুখে দেয় পৃথিবীর উপর ভয়ঙ্কর ক্ষতিকারক অতিবেগুনি রশ্মির হামলা, সেই ওজনের চাদরে আন্টার্কটিকার চেয়েও আকার আয়তনে বড় সুবিশাল একটি ফাটল তৈরি হয়েছে। পৃথিবীর বায়ুমণ্ডলের ওজোন স্তরের উপর নিয়মিত নজরদারির দায়িত্ব যাদের কাঁধে, সেই ইউরোপিয়ান ইউনিয়নের কোপারনিকাস অ্যাটমসফিয়ার মনিটরিং সার্ভিস বুধবার এই খবর দিয়েছে। তারা জানিয়েছে, এই মরশুমে বায়ুমণ্ডলের ওজোন স্তরে এত বড় মাপের ফাটল খুবই অপ্রত্যাশিত, অত্যন্ত বিপজ্জনক ও মানব সভ্যতার পক্ষে। ওজোন স্তরে এত বড় মাপের ফাটল শেষ দেখা গিয়েছিল আজ থেকে 42 বছর আগে 1979 সালে। কোপারনিকাস অ্যাটমসফিয়ার মনিটরিং সার্ভিসের তরফে এও জানানো হয়েছে, ওজোন স্তরের ওই ফাটল খুব দ্রুত বড় হচ্ছে, বাড়ছে আকারে এবং আয়তনে। পৃথিবীর বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তরকে বলা হয় ট্রোপোস্ফিয়ার। তার উপরে রয়েছে আরেকটি স্তর, তার নাম স্ট্র্যাটোস্ফিয়ার। সেই স্ট্র্যাটোস্ফিয়ারের একেবারে উপরের স্তরে রয়েছে ওজোনের পুরু চাদর, নীলাভ গ্যাস, ভূপৃষ্ঠের 7 থেকে 25 কিলোমিটার বা 11 থেকে 40 কিলোমিটার উঁচুতে। এই ওজনের পুরু চাদর অতিবেগুনি রশ্মি, সৌরকণা, মহাজাগতিক রশ্মি সহ নানান ধরনের মহাজাগতিক বিকিরণের হাত থেকে প্রাণীজগৎকে বাঁচায়, কাজ করে সানস্ক্রিনের মতো। কোপারনিকাস অ্যাটমসফিয়ার মনিটরিং সার্ভিসের দেওয়া পরিসংখ্যান জানাচ্ছে, 1979 সালে ওজনের চাদরে যে ফাটল দেখা গিয়েছিল, এবছর তার চেয়েও আকারে 25% বড় ওজনের স্তরের চাদরটি। এর আগে বিভিন্ন গবেষণায় এটা প্রমাণিত হয়েছে, বায়ুমণ্ডলের ওজোন স্তরে ফাটলের অন্যতম প্রধান কারণ একটি যৌগ, ক্লোরোফ্লোরোকার্বন। এই যৌগটি বাতাসে মিশে থাকা দূষণ কণা অ্যারোসলকে অনেক দূরে ভাসিয়ে নিয়ে যেতে সাহায্য করে। রেফ্রিজারেশন ব্যবস্থা চালু ও তার দ্রুত সম্প্রসারণের জন্য গত শতাব্দীর 3 দশক থেকে যার উৎপাদন শুরু হয়েছিল বিশ্বজুড়ে। সম্প্রতি বিশ্বের 197টি দেশে এই সিএফসির উৎপাদন নিষিদ্ধ করেছে রাষ্ট্রপুঞ্জ। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।